হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু হচ্ছে ক্লাস 12-এর রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক তার সলিউশন। এটা 2025 সালে যারা এইচএস দেবে তাদের জন্য কোশ্চেন ব্যাংক। তোমাদের কোশ্চেন ব্যাংকের ফার্স্ট পেজে দেখবে লেখা আছে 2025, ঠিক আছে। আর এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1। তোমরা যারা থিওরি ক্লাসগুলো এখনও কমপ্লিট করতে পারোনি, অবশ্যই থিওরি ক্লাসগুলো ভালো করে দেখে নেবে। আর এখানে মোটামুটি 10 থেকে 15টা মডেল কোশ্চেন পেপার করানো হবে, তাহলে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় এগুলো সব কমন পেয়ে যাবে। এর মধ্যে থেকে যে কোশ্চেন করা হবে ফাইনাল পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই আশা করছি সব কমন পেয়ে যাবে। আর যদি কারোর এখনও টোটাল থিওরি যে সিলেবাস সেটা কমপ্লিট হয়নি, তোমাদেরকে বলবো আমার যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে গিয়ে সেখানেও কিন্তু তোমরা থিওরি ক্লাসগুলো কি করতে পারো, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন এখানে করার পরে না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। দেখো তাহলে শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1। প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলেছে, এটা এমসিকিউ পার্টটা, যে স্থির তড়িৎ আকর্ষণ বল একটি, দেখো কি বলেছে, স্বল্প পাল্লার বল, সংরক্ষী বল, নিউক্লিয় বল আর অসংরক্ষী বল। তাহলে এটার সঠিক উত্তর হবে স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল যেটা, সেটা একটা কি সংরক্ষী বল। আচ্ছা, তার আগে আমরা জেনে নেব যে সংরক্ষী বলটা কি। নিশ্চয়ই তোমরা পড়েছো ক্লাস 11-এ, তাও আরেকবার বলে দিই। সংরক্ষী বল হচ্ছে যে বলের বিরুদ্ধে বা যে বলের, একদম তাই, যে বলের বিরুদ্ধে কৃতকার্য করলে সেই কৃতকার্যটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, সেই বলটাকে বলা হচ্ছে কি সংরক্ষী বল। যেমন ধরো আমরা যদি স্থির তড়িৎ আকর্ষণ বল দেখি, আমরা জানি কুলম্বের যে সূত্র, সেই সূত্রানুসারে ধরে নাও কোনো একটা জায়গায় একটা আধান আছে, ঠিক আছে। এখানে একটা ধরো আধান কিউ, তাহলে এর চারিদিকে কি আছে, একটা চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র থাকবে। যেহেতু আধান, ওই জন্য এর চারিদিকে কি একটা তড়িৎ ক্ষেত্র আছে। এবার যদি ধরে নাও এই আধানটা প্লাস হয়, এবার তুমি ধরে নাও অন্য একটা প্লাস আধানকে এর কাছাকাছি নিয়ে আসছো, তাহলে এ কী করবে, ওকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি তুমি একে জোর করে নিয়ে আসো, তাহলে তোমাকে একটা কার্য করতে হবে। দেখো সেই কার্যটাই কিন্তু ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে কি স্টোর থাকবে, তাই তো। তাহলে এখানে এই দুটো আধানের মধ্যে যে স্থির তড়িৎ বল কাজ করছে, সেই বলটার বিরুদ্ধে যদি তুমি কৃতকার্য করো, সেই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবার দেখো এখানে যদি প্লাস আধান না হয়ে মাইনাস আধান হতো, এবার তুমি ধরে নাও একটা প্লাস আধান, একে কী করবে, আকর্ষণ করবে। একটা প্লাস আধানকে এর স্থির তড়িৎ যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কী করো, দূরে সরে নিয়ে যাও। তাহলেও দেখো নিয়ে যদি তুমি যাও, একটা কার্য করতে হবে, সেই কার্যটা ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। যে ছেড়ে দিলে কিন্তু আবার আগের অবস্থানে গিয়ে ফিরে আসবে, বোঝা গেল। ওই জন্যে স্থির তড়িৎ আকর্ষণ বল একটা কি সংরক্ষী বল। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে 2 নাম্বার, দেখো কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে তার ধারকত্ব হবে। আচ্ছা, ধারকত্ব দেখো পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে আর, এটা সমান হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে করি, 6400 ইন্টু 1000, এত কি মিটার। এবার দেখো পৃথিবী হচ্ছে কি একটা গোলক, আর যে কোনো গোলকের যে ধারকত্ব, এসআই পদ্ধতিতে ধারকত্বের যে ফর্মুলা সেটা হচ্ছে সি সমান 4πε0 ইন্টু কত আর। এটা হচ্ছে ফর্মুলা যদি এসআই পদ্ধতি হয়। আর সিজিএস পদ্ধতিতে যদি কোনো গোলকের ব্যাসার্ধ বলা থাকে সিজিএস এককে, তাহলে সেই ব্যাসার্ধটাই তার ধারকত্বের সঙ্গে কী হবে, সমান হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ব্যাসার্ধই কি তার ধারকত্ব। তাহলে এখানে দেখো সি সমান কত আসছে, 4πε0, তার ভ্যালু হয় 1/9 × 10⁹।
আমরা জানি 1/4πε0, এটার ভ্যালু 9 ইন্টু কত 10⁹, তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আর এর জায়গায় দেখো দেওয়া আছে, এটাকে আমরা এইভাবে লিখছি 6/4, এটা দেখো দুটো শূন্য আর এখানে তিনটে 5টা, তার মানে এটাকে আমরা লিখছি 10⁵, এটা লেখা যাবে। আচ্ছা এইবার এটা দেখো 64/9 ইন্টু দেখো এটা 10⁻⁻4 হয়ে যাবে। এটা 9 আছে আর ওটা 5 আছে, তাহলে নিচে হলো 4, এটাকে উপরে তুলে দিলাম। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা আসবে 7.11, ক্যালকুলেটারে করবে তোমরা -10⁻4। এবার এইটাকে আমরা এইভাবে লিখছি 711 ইন্টু 10⁻⁻6, আর ধারকত্বের যে একক সে একক হচ্ছে কি ফ্যারাড। এবার এটাকে যদি আমরা মাইক্রোফ্যারাডে কনভার্ট করি তাহলে কত হবে 711 মাইক্রোফ্যারাড। তাহলে এই যে পৃথিবী যার ব্যাসার্ধ হচ্ছে কত 6400 কিলোমিটার, তার ধারকত্ব যেটা আসবে সেটা হবে অপশান সি, অর্থাৎ 711 মাইক্রোফ্যারাড। বোঝা গেল? আচ্ছা তারপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো 3 নম্বরের যে এমসিকিউ সেটা বলেছে কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতার হ্রাস পাবে। দেখো যে কোনো বৈদ্যুতিক বাল্ব তার ক্ষমতা পি, তার রাশিমালা হয় ভি ইন্টু আই। এবার দেখো কোনো একটা ইলেকট্রিক বাল্ব যেটা, তার কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারে বা বিভব প্রভেদ ওটা চেঞ্জ হতে পারে, কিন্তু তার যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা দেখো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই পাওয়ারের যে রাশিমালাটা আমরা জানি সেটাকে রেজিস্ট্যান্সের রেসপেক্টে যদি লিখি তাহলে কি হবে, দেখো ভি সমান আমরা কি জানি আই আর, তাহলে এখানে একটা আই আছে, তাহলে আই স্কোয়ার ইন্টু আর হয়ে গেল। তাহলে এটা কি পাওয়ার। দেখো আমাদেরকে কার শতকরা পরিবর্তন ক্যালকুলেশন করতে বলেছে, পাওয়ারের বা ক্ষমতার। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখছি ডেল পি বাই কত পি ইন্টু 100। এবার দেখো আর যেহেতু কনস্ট্যান্ট ওটাতে নিশ্চয়ই কোনো তোমার পরিবর্তন হবে না, তাহলে এটা দেখো এই 2টা আগে চলে আসলো ইন্টু এটা হয়ে গেল ডেল আই বাই কত আই ইন্টু এখানে কত হবে 100, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো 2 ইন্টু ডেল আই, তাহলে এখানে দেখো যে ডেল আই বাই আই ইন্টু 100 মানে তড়িৎ প্রবাহ মাত্রার যে পরিবর্তন এটা বলে দিয়েছে কোশ্চেনে কত 0.5, তাহলে 0.5 অত পার্সেন্ট, তাহলে 0.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 1%। তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তর হবে দেখো অপশান সি, অর্থাৎ 1%। বোঝা গেল? এরপরে 4 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, টি চরম তাপমাত্রায় কোনো পদার্থের চৌম্বক প্রবণতা 20 সূত্রানুসারে কোন রাশিটির সমানুপাতিক। দেখো 20 যে সূত্র চৌম্বক প্রবণতা, তাকে যদি আমরা যাই দিয়ে প্রকাশ করি তাহলে অ্যাকচুয়ালি কুরিভাইসের একটা সূত্র আছে, দেখবে এটা ছিল সি বাই টি মাইনাস কত থিটা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হলো কুরিভাইসের সূত্র। এবার দেখো টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারটা কি নিচে আছে, তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো যাই সমানুপাতিক কি 1/T। তার মানে যে চৌম্বক প্রবণতা যেটা সেটা চরম যে তাপমাত্রা টি তার সঙ্গে কী হবে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। তার মানে দেখো এটার সঠিক উত্তর হবে অপশান ডি। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, আই তড়িৎবাহী একটি ঋজু পরিবাহীর অক্ষের ওপর সমস্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মান হবে। ভালো করে দেখো একটা তার আছে, সেই তারের মধ্য দিয়ে কি কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এখানে বলে দিয়েছে কত আই। এবার বলে দিয়েছে তারের অক্ষর উপরে, তারের অক্ষ মানে দেখো এইরকমভাবে থাকবে, এটা তুমি ধরে নাও তারের কি অক্ষ, নিচের দিকেও থাকবে উপরের দিকেও কি হবে তারের অক্ষ থাকবে। কোশ্চেনে বলেছে তারের অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি যেটা তার মান কত হবে। দেখো বায়োসাভার্ট লতে আমরা দেখেছি
যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেখানে অক্ষের উপরে কোনো চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয় না, জিরো। কারণ দেখো আমরা জানি চৌম্বকক্ষেত্র বি বায়োসাভার্ট ল যেটা একটা লং স্ট্রেট ওয়্যার বা দীর্ঘ ঋজু পরিবাহী তার ক্ষেত্রে কি জানি বি সমান মিউ নট বাই 4 পাই, এখান থেকে দেখবে ছিল আই বাই আর ইন্টু এখানে ফর্মুলা ছিল সাইন থিটা 1 প্লাস কত সাইন থিটা 2, এটা ছিল। এইবার যদি কোনো একটা বিন্দু তারের অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে সেখানে থিটা 1 আর থিটা 2 দুটোই কী হয়ে যাবে। আচ্ছা এখানে দেখবে আর একটাও ছিল যে থিটা 1 মানে এই দিকে যদি আমরা একটা বিন্দু নিই, এই দিকের যে কোণ সেই কোণটা ছিল দেখবে এটা মাইনাস থিটা 1, আর এই দিকের যে কোণ এই কোণটা ছিল কি প্লাস থিটা 2, ঠিক আছে। এই দুটোর ভ্যালু যদি বসানো হয় তাহলে এখানে অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে দুটো জায়গায় কি 90 ডিগ্রি হবে, কিন্তু একটা প্লাস 90 আর একটা মাইনাস 90। তো যদি আমরা বসাই তাহলে বি সমান হবে মিউ নট বাই 4 পাই, এখানে আই বাই আর, একটাতে আসবে সাইন 90 ডিগ্রি আর একটা মাইনাস সাইন 90, ঠিক আছে। এখানে দেখো এই যে সূত্রটা এই মাইনাস সাইন থিটা 1 এই সাইন থিটা 1 যেটা সেটা দিয়ে কিন্তু মাইনাসটা ধরেই ক্যালকুলেশন করা হয়েছে, ওই জন্য থিটা 1টা দেখো এইখানে সমীকরণে কি প্লাস হলো, কিন্তু যদি অক্ষের উপর অবস্থিত হয় তখন থিটা 2টাও কী হবে মাইনাস হবে। এরকম পজিশনে যদি হয়, প্রথম ক্ষেত্রে থিটা 2টা যেহেতু পজিটিভ ধরে ক্যালকুলেশন করা হয়েছিল, মাইনাস হলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে দেখো আলটিমেট এটা কত হবে, জিরো হবে। জাস্ট তোমরা এটা মনে রাখবে যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই তারের অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দু সেখানে চৌম্বকক্ষেত্র প্রাবল্য যেটা সেটা শূন্য হবে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শূন্য। কি বলেছে, একটি সুদীর্ঘ উলম্ব ফাঁপা ধাতব নলের কক্ষ বরাবর একটি দণ্ডচুম্বককে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখা যাবে দণ্ডচুম্বক থেমে গেছে, উপর নিচ দুলছে, সমতরণে নামছে, স্থির দ্রুতিতে পড়ছে। আচ্ছা সুদীর্ঘ ফাঁপা ধাতব নল, তাহলে তুমি ধরে নাও জাস্ট এরকম একটা ধাতব নল, দেখো এটা কিন্তু ধাতব নল। এইবার এখান থেকে কি করা হয়েছে, একটা দণ্ডচুম্বককে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম দণ্ডচুম্বককে যদি আমরা কি করে ফেলে দিই তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে দেখো যেহেতু ওইটা ধাতব নল আর যখন এই দণ্ডচুম্বকটাকে ফেলা হবে ওখানে একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে, আর তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনার জন্য ওখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, যে তড়িৎচালক বলটা ওই চুম্বকের যে গতি সেই গতিটাকে কি বাধা দেবে। কারণ লেন্জের যে সূত্র সেই সূত্র থেকে আমরা জানি চুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকেই হয় যেদিকে হলে তার উৎপত্তির কারণটা বাধা পায়। তাহলে এখানে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে চুম্বকের গতির জন্যে, কিন্তু এই তড়িৎচালক বলের অভিমুখটা তার বিপরীতমুখী হবে, অর্থাৎ তড়িৎচালক বলটা চুম্বকের গতিটাকে কি করবে, বাধা দেবে। দেখো এমনি নর্মালি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে নিচের দিকে ছেড়ে দিই তাহলে সে কিন্তু জি ত্বরণ নিয়ে পড়ে, কিন্তু এখানে যত বেশি জোরে নামার চেষ্টা করবে ওখানে বাধা বলটা তত কী হবে, বেশি হবে। যে ওই জন্যে ও কিন্তু একটা ফিক্সড ভেলোসিটি বা একটা নির্দিষ্ট দ্রুতি সেটা নিয়ে উপর থেকে কী হবে, নিচের দিকে পড়বে। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান ডি, স্থির দ্রুতিতে পড়ছে, অবশ্যই স্থির দ্রুতিতেই পড়বে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 7 VII, দেখো কি বলেছে, শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধক আর এবং আবেশক এল এর ওপর একটি এসি ভোল্টেজ প্রয়োগ করা হলো। অর্থাৎ দেখো আর আছে আর এল আছে, অর্থাৎ এটা একটা এলআর বর্তনী। এক্ষেত্রে রোধক আর এবং আবেশী প্রতিঘাত উভয়ের মান কত, 3 ওহম। দেখো এল আর বর্তনী, তার মানে এখানে একটা আবেশক আছে আর এখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা এসি সোর্স। এটা হচ্ছে এল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর।
দেখো নিশ্চয়ই তোমরা থিওরিতে পড়েছো, যদি তোমরা অল্টারনেটিং কারেন্টে থিওরি না পড়ে থাকো আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে থিওরির ক্লাসের, এবং ওই ভিডিওগুলো তুমি যদি দেখো মনোযোগ দিয়ে তাহলে প্রত্যেকটা অল্টারনেটিং কারেন্টের যে কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই আবেশকের যে প্রতিঘাত সেটা কি হয়, ওমেগা এল হয়, আর ওটা যেহেতু রোধ আছে। আচ্ছা, এখানে জানতে চেয়েছে যে আবেশী প্রতিঘাত ওমেগা এল আর ধারক রোধ যেটা, দুটোর মানই কত 3 ওহম। তাহলে বিভব ও প্রবাহ মাত্রার দশা পার্থক্য হবে। দেখো এল আর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য যদি ফাই হয় তাহলে সেখানে লেখা যায় ট্যান ফাই, এটা সমান ওই ওমেগা এল বাই কত আর। নিশ্চয়ই তোমরা জানো এটা। আচ্ছা, এইবার এখান থেকে দেখো ওমেগা এল যেটা সেটা কোশ্চেনে বলেছে, ওটা ওমেগা এলকে বলা হয় কি আবেশী প্রতিঘাত, সেটার ভ্যালু 3 আর আর এর ভ্যালু 3। তাহলে এখান থেকে ট্যান ফাই এটা সমান কত 1 আসছে, তার মানে ট্যান ফাই এটা সমান কত ট্যান পাই বাই 4। তাহলে এখান থেকে দেখো ফাই সমান কত আসছে পাই বাই 4। তাহলে এখানে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার যে দশা পার্থক্য সেটা হবে পাই বাই 4, অর্থাৎ অপশান সি যেটা সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম থেকে একটি ঘন মাধ্যমে প্রবেশ করলে, দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তুমি ধরে নাও আলো, যে শূন্য মাধ্যম থেকে কি একটা ঘন মাধ্যমে প্রবেশ করলো, অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটার কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। এবার এখানে কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয়েরই পরিবর্তন হয়। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয়ই একই থাকে। তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় কিন্তু কম্পাঙ্ক একই থাকে, কম্পাঙ্কের বৃদ্ধি হয় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে। তাহলে একটা জিনিস ভালো করে তোমরা মাথার ভিতরে ভরে নাও, সেটা হচ্ছে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো তার যখন প্রতিসরণ হবে, সেই প্রতিসরণের ক্ষেত্রে সব রাশিগুলা পরিবর্তন হয়, একমাত্র কম্পাঙ্কটা কী হবে, ধ্রুবক থাকবে, অর্থাৎ আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে যেটাই বলেছে কম্পাঙ্ক কি আছে, ধ্রুবক থাকবে, কোনো পরিবর্তন হবে না, সেটাই হবে উত্তর। এবং সেটা দেখো আছে অপশান সিতে কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় কিন্তু কম্পাঙ্ক একই থাকে। তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, যদি আলোর প্রতিসরণ হয় তাহলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা কি হয়, হ্রাস পায়। এটা ম্যাথামেটিক্যালিও প্রুভ করা যায় বা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনেও আছে, ওটা আমি যাচ্ছি না, অনেকটা টাইম লেগে যাবে। বা তোমরা যারা ধরো এই প্রতিসরাঙ্কের সঙ্গে কম্পাঙ্ক বা প্রতিসরাঙ্কের সঙ্গে, আচ্ছা একটু বলে দিই, দেখো মিউ সমান আমরা কি জানি, সি বাই ভি, তাই তো, এটা একটা ফর্মুলা আছে। আবার আর একটা দেখবে ফর্মুলা আছে, কোচি ফর্মুলা, মিউ এটা ইকুয়াল টু সি বাই, আচ্ছা কোচি ফর্মুলাটা হচ্ছে মিউ সমান এ প্লাস বি বাই কত, ল্যামডা স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যায় তার কি থাকে, একটা প্রতিসরাঙ্ক থাকে। তাহলে যখনই যাবে তার ভেলোসিটি চেঞ্জ হবে, আর ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে দেখো তার একটা কী হবে, প্রতিসরাঙ্ক থাকবে। আর প্রতিসরাঙ্ক যদি থাকে তাহলে এখানে দেখো তার যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা তখন কী হয়ে যাবে, চেঞ্জ হবে। ভেলোসিটি চেঞ্জ হবে, ওয়েভ লেন্থও চেঞ্জ হবে, বোঝা গেল। কিন্তু তার যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেটার কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটবে না। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, আই এক্স কী বলেছে, একটি মাধ্যমের সংকট কোণ 60 ডিগ্রি, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে। দেখো সংকট কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের সরাসরি একটা সম্পর্ক আছে। সংকট কোণ যদি থিটা সি হয় তাহলে ফর্মুলা হচ্ছে সাইন থিটা সি, এটা সমান কত 1/μ। এবার এখানে সংকট কোণটা বলে দিয়েছে, মিউটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে মিউ এটা সমান কত আসবে, 1/sin থিটা সি। থিটা সির ভ্যালু কত বলে দিয়েছে, 30, তাই তো না 60, 60 বলেছে, তাহলে 60 বসিয়ে দেবো আমরা। তাহলে 60
তাহলে দেখো মিউ এটা সমান 1/sin 60 ডিগ্রির ভ্যালু হয় √3/2। তাহলে এখান থেকে দেখো মিউ সমান কি আসবে 2/√3। তাহলে এটাই হচ্ছে মিউ এর ভ্যালু। তাহলে এটা সঠিক উত্তর হবে 2/√3। তার মানে অপশান বি এটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, রঙিন কাঁচকে গুঁড়ো করলে সাদা দেখায়, এর কারণ আলোর প্রতিসরণ, শোষণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ। দেখো প্রতিসরণ যদি হয়, আমরা এখানে দেখো রঙিন কাঁচ মানে পার্টিকুলার একটা কাঁচ আছে, সেটা তুমি ধরে নাও ব্লু কালার বা গ্রিন কালার, কিন্তু ওই কাঁচটাকে যদি গুঁড়ো করা হয় তাহলে বলা হচ্ছে সেই কাঁচটা কি হয়, সাদা দেখায়। আর সাদা দেখার কারণ হচ্ছে তোমার আলোর যে বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণটা। কারণ যখনই ওখানে তোমার বিচ্ছুরণ হবে, আমরা জানি 7টা বর্ণে ভেঙে যায়, এবং 7টা বর্ণ যদি ধরো আমাদের চোখে আসে তাহলে সেটা কিন্তু আমরা কি দেখব, সাদা দেখব। তাহলে এটার সঠিক যে উত্তর, সেই সঠিক উত্তর হচ্ছে আলোর বিচ্ছুরণ। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দিয়েছে, ফোটো ইলেকট্রনের গতিশক্তি ইকে আপতিত বিকিরণের কম্পাঙ্ক নিউয়ের লেখচিত্র হবে। আচ্ছা দেখো, আমরা জানি যে ফোটো ইলেকট্রিক এফেক্ট সেটা কি, যে কোনো ধাতব পৃষ্ঠে যদি একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা হয় তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কি নির্গত হয়, তাই তো? এটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। এবার দেখো ওই যে আলোটা ফেলা হয়, সেই আলোটার যে টোটাল শক্তি সেটা দুটো কাজে লাগে। একটা হচ্ছে ওই ইলেকট্রনকে বার করতে কিছুটা শক্তি লাগে, যেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, আর বাকি যে এনার্জি, সেই এনার্জিটা নিয়ে সে কিন্তু গতিশীল হয়, তাই তো? এইবার দেখো যে কোনো আলো তার যে শক্তি সেটা ডিপেন্ড করে কার উপরে, তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের উপরে। কম্পাঙ্ক যত বেশি তার শক্তি তত বেশি। এবার দেখো যে আলোটা ফেলা হচ্ছে সেই আলোর শক্তি যত বেশি হবে বা কম্পাঙ্ক যত বেশি হবে, ইলেকট্রন যেটা নির্গত হবে পার্টিকুলার একটা ধাতুর ক্ষেত্রে যার কাইনেটিক এনার্জি কি তত বেশি হবে। তাহলে প্রাথমিক একটা শক্তি যেটা ওয়ার্ক ফাংশন, ইলেকট্রনটাকে নির্গত করার জন্য ধাতব পৃষ্ঠ থেকে কাজে লাগে, আর বাকি যে এনার্জি সেটার সাহায্যে সে গতিশীল হবে। তাহলে দেখো এইটা সঠিক যে উত্তর, সেই সঠিক উত্তর হবে এইটা। দেখো এটাও কিন্তু কম্পাঙ্কের জন্য বৃদ্ধি পাচ্ছে, এটাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটাতে দেখো একেবারে কম্পাঙ্ক যখন 0 তখনও কিন্তু তার কাইনেটিক এনার্জি আছে। কিন্তু আমরা জানি কম্পাঙ্ক যদি 0 হয় ওখানে ধাতব পৃষ্ঠ থেকে কোনো ইলেকট্রন রিলিজই হবে না, আর ইলেকট্রন যদি রিলিজ না হয় তার কাইনেটিক এনার্জিও থাকবে না। এটাতে কি আছে দেখো, তার ফ্রিকোয়েন্সি 0 কিন্তু তার কাইনেটিক এনার্জি আছে, যেটা ইম্পসিবল। আলো ফেললাম না অথচ ইলেকট্রন নির্গত হলো এবং তার গতিশক্তিও আছে, এটা সম্ভব না। আর এটাতে তো দেওয়া আছে যে কম্পাঙ্ক যত বৃদ্ধি পাচ্ছে তত শক্তি কী হচ্ছে, কম হচ্ছে। তাহলে এটা হবে না, তাহলে এটা সঠিক উত্তর এইটা। আর এইটুকু যে এনার্জির গ্যাপ, এটা কিসের জন্যে? ওটা হচ্ছে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে নির্গত করতে যে শক্তিটা লাগে, যেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, সেটার জন্যে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে। দেখো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি যেটা, এটা মোজলে বলে যে সায়েন্টিস্ট সেটা কি করেছিল, করেছিল যে কোনো একটা মৌলর ক্ষেত্রে আমরা ওই যদি কম্পাঙ্ক নিই তাহলে সেই কম্পাঙ্কের একটা নির্দিষ্ট কি চূড়া পাওয়া যাচ্ছে, সেটাকে তোমার বলা হচ্ছে কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এবং সেই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির যে কম্পাঙ্কের বর্গমূল তোমার কি হয়, পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। এটা হচ্ছে মোজলের সূত্র, যে √নিউ এটা প্রপোর্শনাল টু কি জেড। তার মানে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক কার উপরে নির্ভর করবে? পারমাণবিক সংখ্যার উপর। লক্ষ্যবস্তুর কি পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল, মানে অপশন ডিটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই এমসিকিউগুলো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, পরম শূন্য উষ্ণতায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা। আচ্ছা, পরম শূন্য উষ্ণতায় আমরা জানি বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কোনো রকমের মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে এটা কোশ্চেন হচ্ছে এক্স 3টে আই। তাহলে দেখো একটা
পিওর যে সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এইগুলো হচ্ছে কি সব সেমিকন্ডাক্টর। যদিও কার্বনের অতটা ব্যবহার নেই, সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে কি সেমিকন্ডাক্টর। এবার এর যদি স্ট্রাকচার দেখা যায়, নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি কেউ থিওরিগুলো এখনও না পড়ে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই যে সেমিকন্ডাক্টর, তারপরে অল্টারনেটিং কারেন্ট, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর একটা কেলাস পাওয়া যায়, কেলাস আকারে কিন্তু থাকে সেমিকন্ডাক্টর, এবং অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, 0 কেলভিন টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতায় ওই অর্ধপরিবাহীর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন যেহেতু থাকে না, তাহলে সে কোনো রকমের কি কারেন্ট পরিবহন করতে পারে না, ঠিক আছে। তাহলে তোমার যে পরিবাহিতা, সে পরিবাহিতার যে মান, পরিবাহিতা মানে কারেন্ট পরিবহন করার সমান। আরেকভাবেও যদি বলা যায়, সেটা হচ্ছে, দেখো পরিবাহিতা হচ্ছে 1/r, 1/rকেই বলা হয় কি পরিবাহিতা, অর্থাৎ রোধের যে অনন্যক সেটা পরিবাহিতা। বিশুদ্ধ অর্ধপরিবাহী 0 কেলভিন উষ্ণতায় তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা হয় কত? অসীম। এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, কোশ্চেনে আসতে পারে যে অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারে বিশুদ্ধ অর্ধপরিবাহীর যে রোধ, সেই রোধের মান কত? অসীম। তাহলে রোধের মান যদি অসীম হয়, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে y সমান কি 1/r। তাহলে y সমান 1/ কত? অসীম। আর 1/ অসীমের ভ্যালু কত হয়? 0 হয়। ওই জন্যে অ্যাবসলিউট 0 টেম্পারেচারে তোমার একটা সেমিকন্ডাক্টরের যে পরিবাহিতা, তার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে 0। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, XIV কি আছে? একটি বিস্তার মডিউলেশনের AM, অ্যাম্প্লিটিউড মডিউলেশন, সর্বোচ্চ বিস্তার হলো 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার হলো 2 ভোল্ট। তাহলে মডিউলেশন সূচক কত হবে? দেখো, মডিউলেশন সূচক বা মডিউলেশন ইন্ডেক্স বিটা, এটা সমান মনে রাখবে A max মাইনাস A min বাই A max প্লাস A min। A ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনটা হচ্ছে মিনিমাম। এবার এখানে দেখো, ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা বলে দিয়েছে কত? 10। মিনিমাম যে ভ্যালু সেটা বলে দিয়েছে 2। আর নিচে দেখো আলটিমেট কত হবে? 10 + 2। তাহলে এটার সমান দেখো কত আসছে? 8/12, তাই তো? 8 থেকে 2 বাদ দিলে 10, আর 10 আর 2 12। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে 2, আর এটাকে 4 দিয়ে কাটলে 3। তাহলে এটার উত্তর হবে 2/3। তার মানে দেখো অপশান বি যেটা, সেটা সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব এই 1 নম্বরে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেন কটা দেখো কি বলেছে। তরঙ্গের কোন ধর্ম প্রমাণ করে যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ? দেখো, আমরা জানি তরঙ্গ 2 রকমের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ, আর আরেকটা হচ্ছে তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। এবার আলো কোন ধরনের তরঙ্গ সেটা কিভাবে জানা যায়? দেখো, আমরা জানি যে ইন্টারফেয়ারেন্স, এই ঘটনাটা প্রমাণ করে যে আলো একটা কি তরঙ্গ। আর ইন্টারফেয়ারেন্স বা ব্যতিচার তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গেরও হয়, আবার তির্যক তরঙ্গেরও হয়। তাহলে দেখো, ব্যতিচার দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে আলো কী ধরনের তরঙ্গ। আর আলোর আরেকটা ধর্ম আছে, সেটাকে বলা হচ্ছে পোলারাইজেশন বা আলোর সমাবর্তন। আর আলোর সমাবর্তন ধর্ম প্রমাণ করে আলো হচ্ছে কি একটা তির্যক তরঙ্গ। তাহলে ভালো করে মনে রাখবে, আলোর যে সমাবর্তন, ঠিক আছে, বা পোলারাইজেশন, তাহলে আলোর সমাবর্তন ধর্ম প্রমাণ করে আলো হচ্ছে একটা তোমার ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তারপরে 1-এর অথবা যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখো। 1-এর অথবা কি বলেছে? সবুজ আলোর জন্য একটি স্বচ্ছ কেলাসের সংকট কোণ 30 ডিগ্রি হলে
কেলাসটির সমবর্তন কোণ কত হবে। আচ্ছা কি বলে দিয়েছে, মিউ বলে দিয়েছে। আচ্ছা মিউ না, সংকট কোণ থিটা সি বলে দিয়েছে। থিটা সি সমান কত, 30 ডিগ্রি। আর আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে, সমবর্তন কোণ। সমবর্তন কোণ, তাহলে দেখো সমবর্তন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, আইপি। তাহলে আইপিকে আমরা ক্যালকুলেশন করব। দেখো ব্রুস্টারের যে সূত্র সেখান থেকে আমরা জানি ট্যান আইপি এটা সমান কত হয়, মিউ। তাহলে দেখো মিউ এর ভ্যালু যদি আমরা জানতে পারি তাহলে এখান থেকে সমবর্তন কোণ যেটা সেটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। মিউটা এখান থেকে পেয়ে যাব। দেখো মিউ এটা সমান আমরা জানি 1 কত হয়, সাইন থিটা সি। এর আগে একটা কোশ্চেনেও দেখলাম। তাহলে এখান থেকে দেখো মিউ সমান 1 সাইন 30 ডিগ্রি। তাহলে মিউ সমান দেখো 1 কত, 1/2। তাহলে আলটিমেট মিউ এর ভ্যালু কত আসছে, 2 আসছে। বোঝা গেল। তাহলে যদি এখানে আমরা দেখি ট্যান আইপি এটা সমান মিউ, মিউ এর ভ্যালু কত, 2। তাহলে এখান থেকে দেখো আইপি যেটা, আইপি সমান কি আসবে, ট্যান ইনভার্স অফ 2। তাহলে এটাই হচ্ছে সমবর্তন কোণের মান, এটা জানতে চেয়েছে। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে 2 নাম্বার, কি বলেছে, চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে যে সম্পর্ক, চৌম্বক ভেদ্যতা বলতে এখানে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে কাপ্পা এটা সমান মিউ আর মাইনাস কত, 1। কাপ্পা এটা সমান কি, মিউ আর মাইনাস 1। আচ্ছা তারপরে 3 নম্বরে যে কোশ্চেনটা আছে, কি বলেছে, 23 দিয়ে ব্র্যাকেটের শেষে 10 কে বাইনারিতে প্রকাশ করো। দেখো 23 যেটা সেটা একটা কি দশমিক সংখ্যা, সেখান থেকে দিক সংখ্যা বা বাইনারিতে কি কনভার্ট করতে হবে। দেখো বাইনারি থেকে এই ডেসিমাল নাম্বার আছে সেখান থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার যে রুল সেটা হচ্ছে এই যে 23 আছে একে তুমি 2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 2 দিয়ে যদি ভাগ করে এমনি যাবে না, পয়েন্ট হবে। আমরা এটাকে লিখছি 11। দেখো আমরা জানি 11 দোকানে কত হয়, 22 হয়। তাহলে এখানে 1 দেখো এক্সট্রা থাকলো, এই একটা এখানে লিখলাম, হলো। এটাকে 2 দিয়ে তুমি ভাগ করো, তাহলে 5 দোকানে 10, আর হাতে এক্সট্রা 1 থাকলো, সে একটা এখানে লিখলাম। আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দোকানে কত, 4, 1 থেকে গেল, লিখলাম। এবার এটাকে কি করো, 2 দিয়ে আবার ভাগ করো, তাহলে 2 একে 2, আর হাতে কিছু নেই মানে এখানে 0। এই যে নাম্বারটা আসলো, নিয়ম হচ্ছে নিচ থেকে উপরেরটা লেখা। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে 23, এখানে 10, এটা সমান হবে 1 0 1 2 3, 3টে 1 দিয়ে এখানে 2। এটা হলো বাইনারি নাম্বার, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, অথবা যেটা জার্মেনিয়ামের কেলাস আর্সেনিক দ্বারা ডোপ করলে কোন প্রকার অর্ধপরিবাহী তৈরি হয়। দেখো জার্মেনিয়াম হচ্ছে একটা সেমিকন্ডাক্টর পিওর, তার সঙ্গে আমরা আর্সেনিক কি করছি, ডোপিং করছি। আর্সেনিক হচ্ছে একটা পঞ্চযোজী মৌল। তাহলে আমরা জানি একটা পিওর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তার সঙ্গে যদি আমরা পঞ্চযোজী মৌল ডোপিং করি বা মেশাই, তাহলে সেখানে এন টাইপ তোমার সেমিকন্ডাক্টর তৈরি হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে কি, এন টাইপ বা নেগেটিভ টাইপ তৈরি হবে, ঠিক আছে। এখানে জানতে চেয়েছে কোন প্রকার অর্ধপরিবাহী হবে, তাহলে এটা হবে এন টাইপ। আচ্ছা তারপরে 4 নম্বরে যে কোশ্চেনটা আছে, কি বলেছে, একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3, পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক দ্বিগুণ হলে ক্ষমতা গুণক কত হবে। আচ্ছা এলআর বর্তনী ক্ষমতা গুণক জানতে চেয়েছে। ক্ষমতা গুণক দেখো, এলআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক হচ্ছে cos θ সমান r/√r² প্লাস ওমেগা এল তার স্কোয়ার। দেখো ওমেগাটাকে বলা হচ্ছে কি কম্পাঙ্ক, মানে কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, আর এখানে
ওই ওমেকা আর কম্পাঙ্কের সঙ্গে সম্পর্ক হচ্ছে ওমেকা সমান 2πn। দেখো এনের ভ্যালু দ্বিগুণ হলে ওমেকার ভ্যালু কি দ্বিগুণ হবে, যেহেতু এখানে 2πটাকে একটা ধ্রুবক। এখানে মনে রাখবে যে কোনো একটা এসি বর্তনীর cos θ যেটা, সেই cos θটাকে বলা হয় কি ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। এবার প্রথমে ক্ষমতা গুণক কত বলে দিয়েছে 1/√3। তাহলে এখানে দেখো 1/√3 এটা সমান r/√r² প্লাস ওমেকা এল তার স্কোয়ার, এটা আসবে। এবার আমরা একটা কাজ করি, দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে 1/3 এটা সমান r² প্লাস ওমেকা এল পুরোটার কি স্কোয়ার। আচ্ছা কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, কোনাকুনি গুণ করলে দেখো 3r² এটা সমান r² প্লাস ওমেকা এল পুরোটার কি স্কোয়ার। আচ্ছা এবার এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে দেখো 2r² এটা সমান হচ্ছে ওমেকা এল পুরোটার কি স্কোয়ার, এটা একটা পেলাম। আচ্ছা এইবার যেটা বলেছে দেখো পরের ক্ষেত্রে কম্পাঙ্ক যেটা তাকে কি দ্বিগুণ করা হলো। তাহলে দেখো প্রথমে এটা ছিল ওমেকা এল, আর পরে যেটা সেটা কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ওমেকা ড্যাশ ইন্টু এল হবে। এর মানে কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় বা কম্পাঙ্ক যদি পরিবর্তন হয় তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেকা যেটা তার ভ্যালু চেঞ্জ হবে, এটাকে আমরা ওমেকা ড্যাশ ধরে নিচ্ছি। আচ্ছা এইবার ওমেকা ড্যাশের ভ্যালুটা কত হয়ে গেছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে এটা দেখো কত আসছে তোমার 2 ইন্টু ওমেকা ইন্টু কত এল। দেখো এলের ভ্যালু কিন্তু কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা একই থাকলো। আচ্ছা পরের ক্ষেত্রে আমাদেরকে কি ক্ষমতা গুণক ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা এইবার এখানে যদি আমরা এই পরের ক্ষেত্রে এটা ওমেকা ড্যাশ এল পুরোটা যদি স্কোয়ার ক্যালকুলেশন করি তাহলে এটা কি আসবে 4 ইন্টু ওমেকা এল পুরোটার কি স্কোয়ার, এটা লেখা যাবে। এটা দেখো প্রথমে ক্ষমতা গুণক, পরে যে ক্ষমতা গুণক সেটাকে আমরা ধরে নিচ্ছি কত cos θ ড্যাশ। আমাদেরকে জানতে চেয়েছে কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে, তাহলে ক্ষমতা গুণক পরে যেটা আসবে সেটা হচ্ছে দেখো r/√r² প্লাস ওমেকা ড্যাশ এল পুরোটা স্কোয়ার, অবশ্যই এটা আসবে। আচ্ছা এইবার দেখো এখানে পরে ক্ষমতা গুণক cos θ ড্যাশ এটার সমান দেখো r/√r² প্লাস ওমেকা ড্যাশ এল তার স্কোয়ার, তার ভ্যালু কত 4 ইন্টু ওমেকা এল পুরোটা স্কোয়ার, এটা আছে। আর এখানে দেখো প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা ওমেকা এল তার স্কোয়ার তার ভ্যালু কত পেয়েছে 4r²। তাহলে যদি এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে cos θ ড্যাশ এটা সমান উপরে r থাকলো নিচে √of এটা r² প্লাস এখানে দেখো 4 ইন্টু এইটা, তার মানে 4 ইন্টু 2r তার স্কোয়ার 2r²। তাহলে এটা দেখো 4 দোকানে 8 r² আর এখানে একটা r² 9r² হবে। তাহলে এখান থেকে দেখো cos θ ড্যাশ এটা সমান r/√of কত 9r², তার মানে তোমার দেখো r/3r। তাহলে এখান থেকে দেখো পরে যে ক্ষমতা গুণক cos θ ড্যাশ এটা সমান 1/3। তাহলে প্রথমে ক্ষমতা গুণক কত ছিল 1/√3, কিন্তু পরে যেটা হয়ে গেল ক্ষমতা গুণক 1/3, তাহলে এটা হবে উত্তর। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা বলেছে দেখো চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত লেখো। দেখো চৌম্বক ফ্লাক্স ফাই এটা সমান আমরা কি জানি BA cos θ। অ্যাকচুয়ালি ফ্লাক্স ফাই এটা সমান কি হয় B.A, এটাকে ভাঙলে BA cos θ হবে। আচ্ছা আমাদেরকে কি চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত ক্যালকুলেশন, তাহলে এখানে দেখো বিটা চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে ক্ষেত্রফল। চৌম্বক ক্ষেত্রের মাত্রা হয় m(t⁻⁻2 I⁻⁻ কি -1, এটা ইন্টু কি এ আছে, এ যেটা ক্ষেত্রফল তার মাত্রা l², আর cos θ কোনো মাত্রা নেই, তাহলে এটার মাত্রা হচ্ছে ml² t⁻⁻2 I⁻⁻1, তাহলে এটাই হচ্ছে
চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -1, আই এর পাওয়ারে -1, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এই হলো তোমার 14টা এমসিকিউ এবং 4টে 1 নম্বরের যে কোশ্চেন সেগুলো। নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিওতে 2 নম্বর এবং 3 নম্বর বা পরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি করে দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে, একটা লাইক করবে, এবং যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কোশ্চেন না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর যারা থিওরি ক্লাসগুলো দেখোনি অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখে নেবে, কারণ থিওরির কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এই কোশ্চেন সলিউশন করতে পারবে না। ওই জন্যে থিওরিটাকে আগে ক্লিয়ার করো।